পাচের ভাবনা ভাবতে ভাবতে তব গুরু চিনলাম না আমি। দয়াল গুরু গো, আমি যেন তোমার দেখা পাই। বেলা গেল সন্ধ্যা হলো, গনার দিন তোর পুরাইয়া গেল, তবু গুরুর দর্শন পাইলাম না। দয়াল গুরু গো, আমি যেন তোমার দেখা পাই। যখন মায়ের গর্ভে ছিলাম তখন তোমায় দেখতে পেতাম, এখন কেন তোমার দেখা পাই না। দয়াল গুরু গো, আমি যেন তোমার দেখা পাই। দয়াল গুরু গো, আমি যেন তোমার দেখা পাই। আদম সন্তান বলে দয়া করো নিরন্তরে, রাখো তোমার যুগল চরণে, রাখো তোমার রাঙ্গা চরণে। উহে প্রভু দীন বন্ধু, হে প্রভু প্রাণ সিন্ধু, করো দয়া দয়ালো হরি। আমি অতিহীন মতি, না জানি গো ভক্তি স্তুতি, করো দয়াল হে দয়াল হরি। নমস্কার, দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আজকে যে বিশেষ অনুষ্ঠানটি আমরা তুলে ধরার চেষ্টা করব, আমরা রয়েছি বর্তমানে আপনা ঘর নামে সেই বৃদ্ধাশ্রমে। যে বৃদ্ধাশ্রমে রয়েছে অসংখ্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। আমরা কথা বলে নেব সেই যেখানে কর্ণধার রয়েছেন সেই বৃদ্ধাশ্রমের, ওনার সাথে কথা বলে নেব। প্রথমে বলবো আপনার নাম। আমার নাম দিলীপ পাল, আমি অবলম্বনের কার্যকরী সভাপতি। প্রথমেই বলছি দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাকে স্বাগত। সোশ্যাল বাংলাকে আমি স্বাগত জানাই আমাদের এখানে আসার জন্য। সবাইকে নমস্কার। যে প্রশ্নটা আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে এখানে কোন ইয়ারে আমাদের এই সংস্থাটি স্থাপনা করা হয়েছিল? 1989-এর 18 মেতে আমরা এই আপনাঘর বৃদ্ধাশ্রম, অবলম্বন পরিচালিত বৃদ্ধাশ্রম, এটা যাত্রা শুরু করে। প্রথম দফায় আমরা 5 জনকে নিয়ে শুরু করেছি। 1 বছরের মধ্যেই আমরা এটা 50 জন করেছি। 50 জন করে তখন ভাড়া বাড়িতে ছিলাম। এরা জায়গা সংকুলনের অভাবে এই যে বটগলার যে জায়গাটা, এটা আমরা অবলম্বনের তরফ থেকে আমরা খরিদ করে এখানে ঘর বানিয়ে আপনারা নিজেরা খরিদ করেছি এবং ঘর নিজেরা করেছি। আচ্ছা, করে এই 50 জন বৃদ্ধমাকে থাকার সংস্থান করা হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে 36 বছর আমরা অতিক্রম করেছি। গত লাস্ট 18 মেতে আমরা 37 বছর চলছে। এই 37 বছরে আমাদের যারা শুভানুধ্যায়ী বা আমাদের সাথে যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাই। যে দীর্ঘ লড়াইয়ে বহু মানুষ, চেনা অচেনা অনেক মানুষ আমাদের সাথে ছিলেন, সবাইকে সম্মান জানাই। 36 বছরে অনেক বৃদ্ধ মাও প্রয়াত হয়েছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করি। তারা যেখানেই থাকুক ভালো থাকুক। আমরা চেষ্টা করেছি তাদের এই বৃদ্ধ বয়সের মনের বেদনা যাতে লাঘব হয়, সেই প্রচেষ্টা নিয়েই আমরা কাজ করেছি। এবং বৃদ্ধ মারা স্বতঃস্ফূর্তভাবে ভালো আছেন, এটা আমার দাবি করা ঠিক হবে না। বৃদ্ধ মায়েরা যাতে তাদের সাথে কথা বলি, তারাও তাদের ওপিনিয়নটা বলবে। তাদের ওপিনিয়ন যদি ভালো দিকে যায় তাহলে আমরা উৎসাহিত হব, আমাদের কাজ করার অনুপ্রেরণা আরো বৃদ্ধি পাবে। তবে এই সমাজ ব্যবস্থায় বিভিন্ন ত্রুটি বিচ্যুতির জন্যই মা
সংসারগুলো আত্মকেন্দ্রিক হয়েছে। আগে যেমন জয়েন্ট ফ্যামিলি ছিল, বিরাট সংসার, এক ঘরে এক হাঁড়িতে খেত, 70 থেকে 50 জন থেকে 70 জন একসাথে খেত। এখন হাঁড়িটা ছোট হয়ে গেছে, এখন আত্মকেন্দ্রিক হয়েছে। মা বাবা বৃদ্ধ হয়েছে, তারা আজকে সংসার থেকে বিতাড়িত হচ্ছে। অ্যাকচুয়ালি অর্থনৈতিক কারণে কিছুটা দায়ী, তদুপরিও মূল্যবোধের অবক্ষয় যখন ঘটে, যেমন মানসিকতা যদি জন্মগ্রহণ করে যে আমি শুধু আমার সন্তানকে নিয়ে থাকবো, আমি কার সন্তান ওকে আমি দেখবো না, এই সমস্ত সংকীর্ণতা যখন জন্ম নেয়, তখনই কিন্তু মানুষের মূল্যবোধের অবক্ষয়ের কারণেই অনেকের মা বাবা বৃদ্ধাশ্রমের খুঁজতে বাধ্য হয়। অনেকে রাস্তায় ফেলে চলে যায়। অনেক ধরনের সমস্যা এখানে বৃদ্ধরা আছেন। অনেকের জন্য সন্তান সন্ততি হয়নি, এটা একটা, তাদের দেখভাল করার কেউ নেই, অথবা তাদের অর্থনৈতিক কাঠামো মজবুত না, খাওয়ার দিন আনে দিনে খেতেও পারছে না। আমরা কিন্তু আমাদের বৃদ্ধাশ্রমটা এই মোটিভেট করা, যাদের কেউ দেখভাল করার নেই, যারা ডিস্টিটিউট, যাদের কোনো ভূমি থাকার জায়গায় নেই, যাদের আর্থিক সঙ্গতি নেই, তাদের জন্য কিন্তু এই আপনার বৃদ্ধাশ্রম যাত্রা শুরু করে। আমরা এখনো এটা বজায় রাখার চেষ্টা করি। আমরা কোনো বৃদ্ধ মায়ের থেকে কোনো অনুদান নেই না, তাদের থেকে কোনো আর্থিক সাহায্য নেই না। তারা দেওয়ার ক্ষমতাই নাই তাদের কি আনি। অতএব তাদের শেষ দিনটা পর্যন্ত আমাদের দায়িত্বে থাকে, এবং এই দায়িত্বটা আমরা এজ একটা টিম, আমরা একটা কমিটি আছে বা আমাদের যারা মেম্বার আছে, আমরা এজ এ হোল একটা টিম আমরা ওয়ার্ক করি। তাদের যাতে ভালো রাখা যায়, তাদেরকে আরো কি দেওয়া যায়, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কিন্তু ভাবি। এই যে আজকেও একটা লিগেল হয়েছে একটা বৃদ্ধদের নিয়ে, তাদের যে বঞ্চনা বা নিয়ে কিন্তু আজকে একটা লিগেল ক্লিনিক একটা ওয়ার্কশপ হয়েছে। আমরাও তাদের চেষ্টা করি বোঝানোর জন্য, আইন আছে, আইনের সহযোগিতা নিয়ে তুমি কিছু করতে পারো। এবং সেই অনুযায়ী আমাদের এই বৃদ্ধাশ্রম লিগ্যাল এড অথরিটি থেকে একজন ভলান্টিয়ার কাজ করেন, উনি এইগুলার দেখভাল করেন। যারা ফ্যামিলিতে সব থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে আসে, এইগুলো আমরা চেষ্টা করি কাউন্সিলিং করে শেষ করার জন্য। না হলে আমরা এটা লিগ্যাল এড অথরিটির মাধ্যমে আমরা কোর্টে পাঠাই এটা সলভ করার জন্য। এই প্রসেসটা আমাদের দীর্ঘস্থায়ী। একটা কথা বলেছেন আপনি, 1989 সাল থেকে আপনাদের এই মহতী কার্যের যাত্রা শুরুবাত, সেখান থেকে দাঁড়িয়ে অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে। একটা প্রশ্ন থাকবে, কখনো এরকম হয়েছে কি এই সামাজিক অবক্ষয় যেটা চলছে, যে যারা নিঃসন্তান সেক্ষেত্রে আলাদা, কিন্তু যাদের সন্তান সন্ততি রয়েছে ওনাদের মা বাবাকে আশ্রমে পাঠিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কি আপনারা কোনোদিন এরকম অভিজ্ঞতা আছে? ওনাদের বোঝানোর চেষ্টা করেছেন যে হয়তো তোমাদের কাছে বা আপনাদের কাছে আপনাদের মা বাবা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই ধরনের কোনো অভিজ্ঞতা রয়েছে? আমরা এখানে কাউন্সিলিং করি। বললেন যদি এই অবস্থায় কেউ থাকে, কোনো ইনমেট যদি ভর্তি হয়, তাহলে অনেক সময় অনেকে মিথ্যা কথা বলে আমার কেউ নেই বা আমি নিঃস্ব। কিন্তু একটা যদি আমরা কোনো কারণে ভর্তি হয়, তখন কিন্তু 2 মাস ব্যাপী ওনার উপরে স্টাডি করা হয়। ওনার সাথে কারা কারা আসেন দেখতে, ওনার কে খোঁজ করে, কারা ফোন করে। আমরা অনেক সময় বৃদ্ধ মায়ের সাথে আমরা অনেক গল্প গুজব করি, করে তার যে গ্রিভেন্সটা কি, তার যে কি কারণে বৃদ্ধাশ্রম আসতে হলো, এইগুলো নিয়ে কিন্তু ওনার সাথে মন খোলাখুলি আলোচনা করে যদি আমরা পাই যে না, তাহলে তার ছেলে আছে, ছেলের কথা বলেনি ও, হ্যাঁ ছেলে নেই, আমরা বের করে ফেলেছি, তখন আমরা কাউন্সিলিং এর জন্য আমরা ডাকি। এখন ব্যাপারটা হচ্ছে মাতৃজাতির মনটা অনেক বড়, সেটা আইনের কাছে ধার ধারে না। ওরা মনে করে যে আমার ছেলের বিরুদ্ধে
আমি কোনো কথা বলবো না, তাতে যদি তার ক্ষতি হয়। এটা মা বাবা আজকে শেষ প্রান্তে এসেও ভাবে, কিন্তু ছেলেরা সেই মার কথা ভাবে না। এটা বড় বেদনা। দুঃখজনক একটা কথা বললেন। সেক্ষেত্রে আপনারা এত বছর যাবত এই মহতি সামাজিক কাজ চালাচ্ছেন, কোনোভাবে কোনো রকম কোনো ধরনের সরকারি অনুদান বা সাহায্য আপনারা পেয়েছেন কি? না, আমরা সরকারি সাহায্য অনুদান আমরা পাই, কেন্দ্রীয় সরকার থেকে পাই। এটা রেগুলার কোনো কারণে ধরুন আমরা কিছু ব্যাক হচ্ছে, আমরা নিয়মিত পাচ্ছি না, তাতে আমাদের অসুবিধা হচ্ছে। তবে আমাদের মানসিকতা বা আমাদের মনোবল বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সংখ্যা অনেক বেশি। নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের যদি কোনো ত্রুটি থাকে বা অভাব থাকে, আমাদের শুভানুদের কানে গেলেই এটা পূর্ণ হয়। হ্যাঁ, এই যে দেখছেন কিছু রূপ নিয়ে আসছে, এটা কিন্তু তারা যখন খবর পায় কেউ যদি এইভাবে তারা আসে সহযোগে সহজ, আমাদের কাছে কেউ কাছে আমরা যাই না। হ্যাঁ, এটা সহযোগ, এবং এটা আমার বিরাট বড় প্রাপ্তি। কারণ সমাজের মানুষের কাছে এনজিও হিসেবে মানুষের কাছে এনজিওর ধারণা ভালো না, এটাকে মাথার সামনে রেখেই আমি কাজ করেছি, আমরা কাজ করেছি। আমাদের ভালো হতে হবে, ব্যতিক্রমী হতে হবে। হ্যাঁ, এখানেই আমি সফল। মানে মানুষের একটা কনফিডেন্স আমরা তৈরি করতে পেরেছি যে না, এখানে যদি আমি কিছু করি সেটা ব্যর্থ হবে না, এটা কেউ উঠে উঠে খাবে না। এটা এটা আমার একটা আত্মপ্রত্য মানে হয় যে আমাদের সফলতা এখানেই মানুষের বিশ্বাসটা অর্জন করতে পেরেছি। এটাই আমাদের চলার পাথে। খুবই মূল্যবান একটা কথা বলেছেন যে যেমন ধরলাম মানে এই যে বৃদ্ধ মায়েরা যারা কেউ নিঃস্ব, তারা কোনোদিন ভাবতে পারেনি যে তীর্থ দর্শন করে। আমরা ওদেরকে তীর্থ দর্শন করেছি, কামাখ্যা মন্দির দর্শন করেছি। তখন এক বৃদ্ধ মা বললেন, আমার ছেলে তো 3 বার গেছে বৌনিয়ান কামাখ্যা, আমাকে একবারও বলেনি। এটা বড় বেদনা, কিন্তু এই অভাবটা কিন্তু আমরা পূরণ করেছি, তাদের মনে বাসনা পূর্ণ করে দিয়েছি, তীর্থ করে দিয়েছি। তাতে আমাদের সেন্ট্রাল যুব সংস্থার তারা সহযোগিতা করেছে, ওদেরই প্রচেষ্টায় আমরা এই কাজটা করতে পেরেছি। বলার সত্যি কিছু ভাষা নেই। হ্যাঁ, একটা খবর আমরা আমাদের কাছে রয়েছে, কিছুদিন আগে একজন বৃদ্ধা এখানে প্রয়াতা হয়েছেন অসুস্থজনিত কারণে। সেখানে আপনাদের কিছু বলার থাকবে? আপনারাই খুব সহজ অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করেছেন। সেই এখন এই বয়সের তুলনায় বৃদ্ধদের প্রয়াত হওয়ার হতেই পারে, খুবই স্বাভাবিক তাদের। তবে বলি সর্বোপরি বুড়িমাদের সবার ভালো আছে বলেই মহামারী করোনা আমাদের এখানে কাউকে স্পর্শ করেনি, একজনও করোনায় আক্রান্ত হয়নি। আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে যে মেজার আমরা নিয়েছি তাতে বৃদ্ধ মায়েদের আমাদের শারীরিক ক্ষমতাটা বৃদ্ধি করে দেওয়ার ব্যবস্থা করেছে। তাদের ফুড, বিভিন্ন নিয়ম কানুন, গরম জল ব্যবহার করা বা করা, হ্যাঁ, স্যানিটাইজ ইউজ করা এবং দূরত্ব বজায় রাখা চলা। এবং আমরা কিন্তু গভর্নমেন্ট লকডাউন করছে 24শে মার্চ, আর আমরা লকডাউন করছি 15ই মার্চ। 15ই মার্চ থেকে আমাদের কারোর সাথে এখানে নেই, যে সমস্ত স্টাফরা এখানে তাদের সাথে লিঙ্ক আছে, রান্নাবাড়ি করে, হাউস কিপিং কাজ করে বা নার্সিং কাজ করে, আমরা অন অর্ডার আমরা তাদেরকে বললাম তোমাদের বাড়ি দেখবো আমরা, কিন্তু তোমরা আর হোমেতে বেরোতে পারবে না। তারা আমরা দীর্ঘদিন যাবো তারা আমরা হোমে রেখে দিয়েছি। সেই কারণে দূরত্ব বজায় রাখা মেনটেনটা আমরা করতে পারি বলে করোনা আমাদের কোনো এফেক্ট হয়। এখানে যারা অসুস্থ হয়ে মারা যায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য আমরা এখান থেকে সব ব্যবস্থা করে নিয়ে শ্মশানে যাই। যদি তার ফ্যামিলির লোক কেউ না আসে, তখন আমি আমার মা বাবার ক্রিয়াকর্ম শ্মশানে যে কাজটা করি, এই কাজটা কিন্তু ওদের জন্য আমরা শ্মশানে করি।
পরেই দাহ করি। এখানে একটা গল্প আছে ছোট। বৃদ্ধ মায়েদের কাছে একটা সংশয় ছিল, বোধহয় বাবুরা মারা গেলে নিয়ে গেলে শ্মশানে তুলে দিচ্ছে, যেমন যে কোনো গুরুত্ব নেই। তখন এটা যখন আমার কানে আসলো, আমি অপেক্ষা করছিলাম কখন একজন বুড়ি মা মারা গেল। তখন আমি 4-5টা অটো দাঁড় করিয়ে যতজন পারি ওদেরকে নিয়ে শ্মশানে গিয়েছি কীর্তন করতে। শ্মশানে গিয়ে তারা দেখলো আমি স্নান টান করে গামছা করে কাইসা নিয়ে বসে মন্ত্র করে পিণ্ডি করছি, মুখাগ্নি করছি। তারা আমাকে ধরে হাওয়া মাওয়া করে কাটছে। তো বাবু, এটা আমরা পাবো? সবাই পাইবা। তাদেরও একটা সংশয় ছিল, কেউ তো ছেলেরা আসে না, কেউ পুত্র সন্তান নাই, যে এটা কে করবে। যখন তারা দেখলো যে এই কাজগুলো আমরা করি, তখন তাদের কিন্তু মনে অনেকটা উৎসাহিত হয়েছে, মানে ডিপেন্ড করেছে। সেখানে কি এরকম হয় কখনো যে সন্তানদের আপনারা খবর দিয়েছেন কিন্তু আসে না আসেই না? আমরা শ্মশানের তালার বলি, আমরা সমস্ত টাকা পয়সা খরচ সব দেব, তুমি মন্ত্র করে বসে। এই যে পরশুদিন মারা গেল, তার ছেলে নেই, মেয়ে আছে, মেয়ে জামাই নাতনি টাতনি সবাই ছিল। ওদেরকে বললাম, ওরা কেউ করেনি। খুব বেদনা। শুধু আমাদের চাপে পড়ে বুঝে ওরা আসছে। আমরা চাই যে তার ফ্যামিলির লোক কিছু করুক তার জন্য রাজ্যে। আপনার বলতে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। মহোদয়, আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম দিলীপ পাল। মহোদয়কে অসংখ্য ধন্যবাদ সোশ্যাল বাংলার তরফ থেকে। শুভকামনা, শুভেচ্ছা নিরন্তর রইল আপনাদের সংস্থার প্রতি। আমাদের চালিয়ে যান। এবং একখানা কথা আপনি যে বলেছেন, ভালো মানুষ খুঁজতে গিয়ে হয়তো আমরা নিজেদের ভালো করাটাই কথাই ভুলে গেছি। সেই জন্যই সামাজিক অবক্ষয়ের আজকে এই চিত্র। আমরা চাই না কোনো মা, কোনো বাবা নিজের ঘর ছেড়ে আপনার ঘরে আসুক। আমরা চাই না কোনো অনাথ আশ্রমে আসুক সন্তান। আমার এখানে এনএসএস স্টুডেন্টরা আছে, বিভিন্ন প্যারামেডিক্যাল বা বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুলের যারা আছে তারা আসে। আমরা ওদের সাথে কিন্তু বসে আলোচনা করি যে তুমি যে আজকে বৃদ্ধাশ্রম দেখতে আসলে, তুমি কি নিয়ে যাচ্ছ এবং তুমি আমাদের কি দিয়ে যাবে। আমরা এই প্রশ্নটা ওদের করি। এই কারণে আমি বৃদ্ধাশ্রম আসলাম, দেখলাম, মনে একটাই গেলাম, বৃদ্ধাশ্রম দেখেছি, কিন্তু অনুভূতিটা কি তোমার? আমরা চাই যে তোমার যারা এখানে বৃদ্ধ আছে তাদের সাথে মেলামেশা করতে দিই, তাদের সাথে কথা বলতে বলি, তারা কেন আসছে, কেন কি দুঃখ তাদের, এইগুলা তোমরা নিজেরা মনে করে তোমরা নাও, তাতে তোমার মা বাবা যাতে কোনো অবস্থাতেই বৃদ্ধাশ্রমে না আসে। আমরা রয়েছি আপনাঘর বরজলা স্থিত সেই বৃদ্ধাশ্রমে। আমাদের সাথে রয়েছে অসংখ্য মায়েরা। এমনই একজন মায়ের সাথে কথা বলার চেষ্টা করে নিচ্ছি আমরা। আপনার নাম প্রথমে বলুন। মনুবালা সাহা। আপনার বাড়ি? মলয়নগর। মলয়নগর। এটা কথা জিজ্ঞাসা করার করেন। মলয়নগর আপনার বাড়ি। আপনার সন্তান কজন আছে? এক ছেলে এক মেয়ে। ওনারা এখন কোথায়? বাড়িতে। আপনি এখানে কেন, কি জন্য এসেছেন? ওই তো আমি, তারা আর্থিক অবস্থা কম, আর আমার বাবারা যে ভালোবাসা, কাইতে লাইলো বিদায় দিলেও যাইতাম না। আমি ভালোবাসা বাড়িতে পাইতাম না, তাই বাবারা আমরা আদর করে বাচ্চালো করে যেভাবে পুলিশ আলোটার করে বাড়িতে আমার নাই। ইয়ানি আমরা মরণ পর্যন্ত এখন বাবার কাছে থাকুন। ওনাদের থেকে আপনারা যথেষ্ট ভালোবাসা পাই। আমরা একদিন বাড়িতে থাকলে মনে হয় কি তাদের হারাই লেছি। আমরা খুব ভালোবাসা পাই। সন্তানদের প্রতি কিছু না না না, এটি আমরা বাবার হাতেই ভালোবাসা পাই। আমরা বাবুই আমরা নেই। মা, আপনাকে সোশ্যাল বাংলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনার না শুধু, এখানে প্রত্যেক মায়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা সোশ্যাল বাংলার তরফ থেকে এসেছি আপনাদের কাছে।
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো আছি বাবা, কাপড়ে চোপড়ে খাওয়ায় লওয়ায় টিফিনে তেলে সাবন, আমরা খুস্তারে টুকি নাই। বাবারা কেমনে আনে কইতে আনি এটা আমি দেখলাম না। খাওয়ানো আছে খাই, লাগলে চাই বাবা দেন, একটু করে দেবো বা কালকা দেবো এমন কিন্তু দেয়। কিন্তু আমরা কুস্তানে টুরি নাই, কোনো অভাব নাই, ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। ভালো থাকবেন, ভালো থাকবেন। ভালো আছে। আর শুধু আমার বাবারা ভালো থাকবে সারছে, ভালো সুস্থ সবল নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই সুস্থ সবল থাকলে আমরা ভালো আছি। নিশ্চয়ই। সুস্থ- মা আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে প্রণাম জানাচ্ছি আমার আমরা। বাবুরও কেন ভালো থাকবে। নিশ্চয়ই। একজন মায়ের সাথে কথা বলে নিলাম যিনি আপনার ঘরে আছেন। উনি বললেন যে বাড়িতে থাকার থেকে এখানে থাকা ওনার কাছে অনেক সুখকর। মা আপনার নাম? বকুল রানী দাস, আপনার বাড়ি? উদয়পুর শালগড়া। উদয়পুর সারগড়া। শালগড়া। কবছর বা কদিন যাবত এখানে আছেন? 23 বছর চলে 23 বছর ধরে আপনি এখানে যে আছেন? এখানে আছি। বাড়িতে যান না, মন চায় না যাইতে? না না, আমি আওয়ানের সময় একটা গীতা, একটা ভাগবত, একটা রামায়ণ লইয়া বাইরিয়েছি। আপনার ছেলে মেয়ে কজন? তারা আগের সংসারে 2 জন, পরের সংসারে 2 জন, 4 জন। আর নায়নাথ পুরা ছিল 16 জন। 4 জন নাতিন বিয়া দিয়া সংসার তারা তো তুলিয়া দিয়া আমি চুপ করে বাড়তে বেরিয়ে ঘুরছি, এটি মাথাত করে লইয়া তারা কেউ আপনার খবর নেয়? নিছে। আমি গেছি না, আমি আর সংসারে ঢুকবো না, সংসারে আর যাইতাম না, মানে আপনি সংসার ত্যাগী হয়ে এখানে আছেন? ত্যাগী হয়ে আছি। হেন এখানে কিরকম লাগে আপনাদের? আমার কাছে খুব ভালো লাগে। আমি কোনো কানো যাই না, আত্মীয় কুটুমের বাড়িতে যাই না, বিয়া সাথে নিতে আইলেও যাই না, আমার দরকার নাই। আপনি এখানেই থাকেন? ইয়া নিয়ে থাকি। আমার পিছের দিকে যেমন কোনো টান না থাকে, আমার সামনের দিকে টান খালি। আমি যেমন গীতা ভাগবত রামায়ণ পাঠ করে যেমন আমি দিন ডাকারে যেতারি, ছোট বড় সবাই যেমন আমার এই আশীর্বাদ করবা। ভালো থাকবেন মা, কথা বলে ভালো লাগলো। একজন মায়ের গান আমরা শুনে নিলাম, আশ্রমে বসে ওনার কথাও শুনে নিলাম। ক্যামেরায় পল্লবের সাথে আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ, রূপেন ভট্টাচার্য। এখনকার পর্যন্ত এইটুকুই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ। বাড়ি আমি থাকতাম আগে বটতলা মেলার মঠে ভাড়া থাকতাম। অসুস্থ হওয়ার পরে থেকে ভাড়া তুললে আমি হনিগানায় স্থান দিয়েছি। আপনার ছেলে মেয়ে কজন? আমি বিয়ে করছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনি এখানে আছেন। তো এখানে কিরকম লাগে আপনাদের? আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগে, ভালো লাগে, ভালো আমার লাগে। ভালো লাগে। সারা খুব সেবা শুশ্রূষা যত্ন তালাকে খুব করতেছে, ডাক্তার দেখাইতেছে, ইয়ে নাইতেছে ডাক্তার। আমি একবার গেছি দেখাইতে গিয়ে আমি স্ট্রোক হয়ে গেছি, এটা আমার ভুল হয়ে গেছি। কেন থেকে গেলে তো আমি একা গেছি আর কি, এখানে স্ট্রোক হয়ে গেছি, একবার না 2 বার গেছি। কোথাও গেলে এখানে বলে যাবেন, ঠিক আছে? বলে গেছি কিন্তু আচ্ছা। একজন নিছি না আর কি, আমি তো নিয়ে যাবেন, সাথে করে নিয়ে যাবেন। আমি ভাবছিলাম দেখাই বুঝতে পেরেছি। ডাক্তারও দেখাইতে পারছি না, স্লিপও করছি না। এখন কেমন আছেন? ও না আসি ওই আমার সুগার টাবার সাবধানে থাকবেন, ডাক্তার দেখান। কি দেখায় তো এখানে? ওইখানে দেখাইতে তারা যথেষ্ট পরিমাণে আমার লাগে কাটে, বিশেষ করে আমার লাগে ওখানে কাটে বেশি। কিন্তু আসি ভালো আছে, আমার কেউ নাই। আর এক ভাই আছে মারা গেছে, দুজনে তো অনেক ভাই বোরা ভাইজি ভাই হতরা কে আমরা দেখবো তো না তো ওই বলাই আপনার গানে প্রকাশ, যার কেউ নাই তার ভগবান আছে। হ্যাঁ। খুব সুন্দর গানখানা গেয়েছেন, খুব ভালো লাগলো মা। ভালো থাকবেন আপনি, আচ্ছা আপনারা আশীর্বাদ। খুব ভালো থাকবেন। সন্ধ্যায় চা চক্র চলছে আশ্রমের মধ্যে। আমরা আর বেশিক্ষণ সময় নিচ্ছি না এখান থেকে। কিছুক্ষণ আগে একটা সমাজসেবী দল এসে প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী দিয়েও গেছে, আমরা দেখতে পেয়েছি। আশ্রমের কর্ণধার থেকে শুরু করে প্রত্যেক মেম্বার এখানে যথেষ্ট সাহায্য সহানুভূতি করেন। মায়েদের কারোর ক্ষেত্রে থেকেও কেউ নেই, কারোর ক্ষেত্রে সত্যিই কেউ নেই, তবে রয়েছেন আশ্রমেরই কর্ণধার থেকে শুরু করে প্রত্যেক ভলান্টিয়ার এবং মেম্বাররা, প্রত্যেক মায়েদের মুখে এমনই বার্তা আমরা শুনতে পেলাম। দ্য সোশ্যাল বাংলার পর্দায় এখনকার পর্যন্ত এইটুকুই। ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম রূপেন ভট্টাচার্য আপনাদের সাথে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ।
My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explored the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Deca Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering